হরিকিশোরজি, অবস্থিজি, সকলকে আমাদের সংগ্রামী যৌথ মঞ্চের পক্ষ থেকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। আসলে নিজেদের মনের এবং ভাবনার জগৎগুলোকে যত আমরা সম্প্রসারিত করতে পারি, আমাদের প্রসারতা, আমাদের মূল কিন্তু তত বেশি শক্তিশালী হয়। দেখবেন যে সেই গাছটার শক্তি তত বেশি হয়, তার বৃদ্ধিটা তত বেশি হয় যে তার ডালপালাকে ছড়াতে পারে। ডালপালা সরানোর জন্য তার শিকড়ও কিন্তু অনেক গভীরে পতিত হতে পারে। গোটা ভারতবর্ষকে ট্রেড ইউনিয়ন মুভমেন্ট শেখানো, তাকে জানানো, তার পদ্ধতি প্রকরণ বোঝানোর কাজ কিন্তু পশ্চিমবঙ্গবাসী এবং পশ্চিমবঙ্গের কর্মচারীরাই করেছিলেন একটা সময়। কিন্তু যে রাস্তা ধরে বাকি দেশকে শেখালেন, সেই রাস্তাটা কোথাও না কোথাও গিয়ে আমরা হারিয়ে ফেললাম কিরকম ভাবে না, প্রত্যেকটা তখন পেশাগত যে সংগঠন, সেগুলো ধীরে 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 আমাদের রাজনীতির আঁকড়া হয়ে ওঠে। রাজনীতি বলতে আমরাও কিন্তু রাজনীতি করছি। সংগ্রামী যৌথ মঞ্চ রাজনীতি বহির্ভূত কোনো প্ল্যাটফর্ম নয়। সংগ্রামী যৌথ মঞ্চ দল রাজনীতি বহির্ভূত প্ল্যাটফর্ম। দল রাজনীতির মধ্যে থাকার অসুবিধাটা কি? ধরে নিন যে তৃণমূল ফেডারেশন বা তৃণমূল শিক্ষা সেলের কোনো মানুষের সাথে আপনি চা দোকানে বসে আড্ডা মারো, ভাই তোরা যেটা করছিস সেটা তো আমরা অন্তঃকরণে সমর্থন করি, কিন্তু বুঝতেই তো পারিস, বললে পরে আমাদের পথ চলে যাবে। তিনি গেলেন কি জন্য? আপনার আমার হিত সাধনের উদ্দেশ্যে। করতে গেলেন আমাদের হিত সাধন। দিনের শেষে দাঁড়িয়ে গেলেন কোথায়? নিজের পথ বাঁচানোর জায়গায়। পশ্চিমবঙ্গে লক্ষ্য করে দেখুন যে স্বাধীনতার পর থেকে প্রত্যেকটা কর্মচারী মুভমেন্ট এই কানাগলিতেই আটকে পড়ে গেছে। একটা সময় দাবি উঠেছে যে চোখের মনির মতো করে সরকারকে রক্ষা করতে হবে। আর সরকার কোনো কর্মচারীদের কোনো কারোর বন্ধু হয় না। কোনো সরকারের সমস্ত পৃথিবী জুড়ে সরকারের ক্যারেক্টার এক। তার প্রাথমিক ক্যারেক্টারটা থাকে যে সে কিভাবে, আমরা প্রত্যেকেই খেটে খাই, কিন্তু কেউ শিক্ষকতা করি, কেউ অফিসে কলম পিছি, কিন্তু প্রত্যেকেই আমরা শুনি কোনো না কোনো কলম। আমার ফোনটাকে সরকার কত সস্তাতে কিনে নিতে পারে সেটাই তার প্রাথমিক উদ্দেশ্য থাকে। আমাদের রেজিস্ট্রেশনটা হচ্ছে সেই জায়গাতেই করতে পারে। তার জন্য যদি আমরা পথ চলে যাই, জানেন ভাই, আমাকে কোনো দায় দেয়নি যে ওই মানুষটা যদি মুখ্যমন্ত্রী হয় তার পিছনে দিয়ে ছবি তুললে পরে আমার ওজন বাড়বে। এই দায় নিয়ে যদি আমরা আন্দোলন করতে যাই, সেটা কর্মচারী আন্দোলন শুধু নয়। ধরুন আমি কোনো জাতিগত আন্দোলন করছি, প্রত্যেকটা জায়গাতে লক্ষ্য করে দেখুন এই দৈন্যতা আমাদেরকে চেপে বসছে বলে পশ্চিমবঙ্গের প্রত্যেকটা স্তরের মানুষের অধিকারগুলো এত ভঙ্গুর এবং এত রুগ্ন অবস্থায় রয়েছে। প্রত্যেকটা ক্ষেত্রে লক্ষ্য করে দেখুন। কেরলে একটা কেস হয়েছিল কিছুদিন আগে, একটা ন্যাশনাল হাইওয়ের অবস্থা খুব খারাপ হয়ে গেছে। জনস্বার্থ একটা মামলা হলো যে যতদিন পর্যন্ত না রাস্তাটা ঠিক করতে পারবে ততদিন পর্যন্ত এই রাস্তা থেকে কোনো টোল ট্যাক্স তোলা যাবে না। আমরা কিন্তু ভাবতেই পারি না। কেন ভাবতে পারি না? এটা যদি কেরল হাইকোর্ট রায় দিয়েছিল যে আগে তুমি রাস্তাটাকে ঠিক করবে, তারপর তুমি করলে, ততদিন পর্যন্ত টোল মুক্ত। আমরা যদি এখানে দাবি তুলি যে ভাই আমার গাড়ির জন্য আমি রোড ট্যাক্স দিই, রাজ্যের যতদিন না ওই রোলার কোস্টার মুক্ত রাস্তা তৈরি হচ্ছে, আমি আমার ভবিষ্যতে আর কোনো রোড ট্যাক্স আমি দেব না। আইন তো এক, দাবিটাও এক, কিন্তু এই দাবিটা করবে কি? কারণ আমরা প্রত্যেকেই কোনো না কোনো রাজনীতির কাছে আমাদের টিকিটাকে বেঁধে রেখেছি। এই মানুষগুলোকে নিয়ে আসার এখানে একটাই উদ্দেশ্য, ভারতবর্ষ জুড়ে কি হচ্ছে সেটা জানাটা, বোঝাটা অনেক বেশি করে প্রয়োজন। যে কথাগুলো সংগ্রামী যৌথ মঞ্চ বিগত 3 বছর ধরে বলে আসছে, এবং আপনি বিশ্বাস করুন কয়েকদিন আগে আমাকে বীরভূম থেকে একজন ফোন করেছিল। সে বলছে দাদা আমার বাড়িতে কাজ হচ্ছে, তা রাজমিস্ত্রি এবং তার যোগানদাররা মিলে দুপুরের সময় পান্তা ভাত খেয়ে ওরা জিরোচ্ছে এবং সেখানে তোমার ভিডিও দিচ্ছে। যে
যেখানে তুমি বলছো যে আমাদের এই যে লড়াই, সেই লড়াইয়ের সাথে রাজমিস্ত্রিদের বেতনেরও সম্পর্ক আছে, কারণ আমরা কম বেতন পাই বলে তারাও কম বেতন পায়। বলছে, আমাকে এসে পরে বলছে, আচ্ছা এই লোকটাকে তোমরা চেনো? বলছি যে হ্যাঁ চিনি। বলছি, কিন্তু কথাগুলো তো ঠিকই বলেন, এটা তো ঠিকই মাস্টার, যে তোমরা কম বেতন পাচ্ছ, আমরাও কম বেতন পাচ্ছি, তোমাদের তো ঠিক পেলে পরে আমরাও ঠিক পাবো। তখন এই কথা তো আমাদের বলার কথা নয়, এই কথা বলার জন্য তো ট্রেড ইউনিয়ন গুলো ছিল। এই ট্রেড ইউনিয়ন মুভমেন্টের ক্যারেক্টার পশ্চিমবঙ্গের সীমানার বাইরে বেরিয়ে যান একরকম, আর পশ্চিমবঙ্গের মধ্যে আর একরকম। কেন? তার কারণ প্রত্যেকটা ট্রেড ইউনিয়ন পশ্চিমবঙ্গে এসে তার দলীয় স্বার্থকে চরিতার্থ করে শ্রমিক শ্রেণীর স্বার্থের আগে। এখানে তাই পেয়ে গেছে। মুখ্যমন্ত্রীর বাড়ির সামনে নাকি মিছিল করা যাবে না, কেন? গেলে পরে আমি ট্রান্সফার হতে পারি, আমার অফিসের কাঠমান্ডির সিন্ডিকেটের জায়গা থেকে আমি বেরিয়ে যেতে পারি। আরে আমাদের কোনো দায় নেই, আমাদের দায় একটাই যে আমরা সঠিকভাবে অফিসের স্কুলের কাজটা করব, এবং তার বিনিময়ে পাই টু পাই আমি বুঝে নেবো, সেখানে 1 পয়সার কোনো কম্প্রোমাইজ চলবে না। এই দায় থেকে সংগঠনটা করতে হবে। পশ্চিমবঙ্গের কর্মচারীরা এবং শ্রমিক শ্রেণীর মানুষরা কোনোদিন আজ পর্যন্ত নিজেদের শক্তিটাকে নিজেদের দাবি দাওয়া আদায়ের জন্য ব্যবহার করতে পারেনি। এই প্রথম মনে হয় যে আমাদের দাবি দাওয়াগুলো, আজ থেকে 3 বছর আগে যে দাবি দাওয়ার কথা আমি মাঠে ঘাটে বলতে পেতাম না, পারতাম না আমরা বলতে, সেই দাবি দাওয়াটা পশ্চিমবঙ্গের এই বর্তমান রাজনৈতিক পরিস্থিতিতে এসে যেখানে হাজার হাজার সমস্যা, তার মধ্যেও আমাদের সমস্যাটা একদম প্রথম সারিতে থাকছে। আমাদের বিয়ের দাবি বলুন, আমাদের বেতন বঞ্চনার কথা বলুন, আমাদের অন্যান্য অধিকারের কথা বলুন, আমরা যে কথাগুলো বলছি, শূন্য পদে নিয়োগ বলুন, অস্থায়ী কর্মচারীদের স্থায়ীকরণ এবং বেতন বৃদ্ধির কথা বলুন। অর্থাৎ একটা কথা খুব জোর গলায় বলছি, সমস্ত ইতিহাসকে মনে রেখে পশ্চিমবঙ্গের কর্মচারী আন্দোলন অনেক শিখর ছুঁয়েছে, কিন্তু শিখর ছুঁলে পরে তেঞ্জিং নোরগে মাউন্ট এভারেস্টে চলেছে বলে তার 14 পুরুষ মাউন্ট এভারেস্টে হাসতে হাসতে চলে যাবে, সেটা হতে পারে। তার জন্য তাকে পারদর্শিতা অর্জন করতে হবে। লড়াইয়ের ময়দানটাও তার। আমার বাবা স্বাধীনতা সংগ্রামী ছিলেন, তিনি গুলি করে 2জন ব্রিটিশকে মেরেছিলেন বলে আমিও বন্দুক ধরিয়ে দিলে আমার গুলিতেও শত্রুপক্ষ নিধন হবে, নাও হতে পারে। সেই ঘুরিয়ে পর আমার বুকেই লাগতে পারে, কারণ সেটাকে চালানোর মতো করে যে অভ্যাস, সেই অভ্যাসটা আমাদের হারিয়ে ফেলেছিলাম। আমরা যখন জয় পেয়েছি, সেই জয়টাকে উপভোগ করতে করতে আমরা কখন রাষ্ট্রযন্ত্রের অংশ হয়ে গেছে আমরা বুঝতে পারি। এখানে আজকে যারা বসে আছেন তারাও হয়তো ভেবেছিলেন যে হ্যাঁ ভাস্কর ঘোষ এবারে ক্যান্ডিডেট হচ্ছে, কোনো না কোনো দলের ক্যান্ডিডেট তো হবে, কারণ এরকম যখন নাম টাম হয়েছে, লোকে যখন চেনে, তখন সেটাকে হাসিল না করে আসা যাবে। আরে বাবা, সেটার জন্য তো আসেনি। আমাদের লড়াইটা খুব পরিষ্কার। এই জায়গাটা আমার কাছে খুব পরিষ্কার ছিল যে কর্মচারীদের যে ভোট, কর্মচারীদের যে রাজনৈতিক শক্তি, সেটা রাজনৈতিক এস্টাবলিশমেন্ট এবার বুঝুক, সেইটাকে জানানোর প্রয়োজন ছিল। একজন কর্মচারী আন্দোলনের নেতৃত্বের জনপ্রিয়তা রাজনৈতিক ব্যক্তিত্ব থেকে বেশি হতে পারে, তাকে ভাবতে হবে কোন জায়গাতে সে আমাদেরকে টেক্কা মারছে। রাজনৈতিক এস্টাবলিশমেন্টকে আমরা এটা ভাবাতে পেরেছি। আমরা ভাবাতে পেরেছি যে হ্যাঁ, কর্মচারীরা সাধারণ মানুষের মতকে প্রভাবিত করতে পারে। পশ্চিমবঙ্গের কর্মচারীরা বর্তমানে একটা প্যারালাল রাজনৈতিক শক্তি, এইটা এস্টাবলিশ আমরা করতে পেরেছি ভোটের বাজারে। আর করতে পেরেছি বলেই আপনার আমার বঞ্চনা তো 15 বছর ধরেছি, কোনোদিন কিন্তু কেউ বলেন। আমরা মিছিলের ডাক দিয়েছি হরিশ মুখার্জি দিয়ে বলে মুখ্যমন্ত্রী বলছে হয়তো 25% মিটিয়ে দিয়েছি শিক্ষক শিক্ষিকার উপর, যাতে বাবা মিছিলে বেশি ঠিক করবে। আমার আন্দোলনকে এইরকম জায়গাতেই হিট করা যাবে। যারা ভাবছে যে এই সরকারটা পরিবর্তন হলে পরে আমার একটা কমফোর্ট জোন আসবে, আমি বলবো সেই কমফোর্ট জোনের ভাবনাটা থেকে বেরিয়ে আসবে। বরং তারপরেও ভাবতে হবে আপাতত এই আপদ বিদায় হোক, যে আমাদের প্রতি দেওয়া যে প্রতিশ্রুতি, সেই প্রতিশ্রুতি যদি পালন না হয়, তাহলে আমরা 1 ইঞ্চিও কাউকে জায়গা ছাড়তে রাজি নয়। এই জায়গাটাকে অনুভব করানোর জন্য ওনাকে নিয়ে এসেছি। আচ্ছা, ওনারা ইউপি থেকে এখানে এসেছেন এটা বোঝানোর জন্য
যে কর্মচারীদের ভোট কারো গ্রান্টের হিসেবে নেবেন না। সবার আগে আপনার কর্মচারী শিক্ষক পরিচয়টাকে সামনে রাখুন। আমরা কি করি, বিশ্বজিৎ ধারা আছে তো পাড়ার লোকে যেন ওই বিজেপি করে বা সিপিএম করে বা এসইউসি করে, ও ভোটটা আমাদের দিয়ে দেবে। কিন্তু বিশ্বজিৎ ধারা যদি মুখে দাঁড়িয়ে বলতে পারবে ভাই আমি কোনো পার্টির দালাল নই, আমার প্রথম পরিচয় আমি একজন শিক্ষক, আমার শিক্ষক সত্তার কোন রকমে যদি আঘাত লাগে আমি আমার দলের বিরুদ্ধে বসে উঠতে পারি, এই জায়গাটাকে এস্টাবলিশ করা প্রয়োজন। আর এই যে আপদটা বর্তমানে আমাদের বুকের উপরে চেপে বসেছে, সেটাকে বিদায় করতে গেলে আমাদেরকে পথে নামতে হবে। খুব পরিষ্কার করে বলি, বর্তমানে যে বিরোধী দলগুলো আছে তাদের কারোর হিম্মত নেই একে টেনে নেওয়া, সেই সততা নেই, সেই সাংগঠনিক বুদ্ধি নেই, সেই বুদ্ধিমত্তা নেই। আমরা 3 বছর ধরে বলে এসেছি যে এইবারে বাংলার ওই যে কলকাতার সাজানো গোছানো মাথায় গামছা বাঁধা কাঁধে ব্যাগ ঝোলানো মানুষগুলোকে বুদ্ধিজীবী হিসেবে রাজ্যবাসী চিনে এসছে, সেইটাকে আমরা বদল ঘটাবো। আমরা বদল ঘটিয়েছি, বদল ঘটেনি। যখন মুর্শিদাবাদে রাজীব শেখ এসে পরে কলকাতার রাস্তায় স্লোগান দেয় এবং ওই বুদ্ধিজীবীগুলো বসে বসে দেখে যে হ্যাঁ এটাই হচ্ছে মানুষের স্লোগান, এটাই তো বুদ্ধিজীবীরা করছে, বুদ্ধিজীবীটা আকাশ থেকে এসে পড়ে না। দুর্ভাগ্যের বিষয় আমাদের যে গোটা পশ্চিমবঙ্গের সমস্ত কিছুকে আমরা কলকাতা কেন্দ্রিক করে দিয়ে বর্তমানে এই বাঙালি জাতিটার অস্তিত্বটাকে নষ্ট করেছি। এখান থেকে ভেঙে বেরোতে হবে সাথে। এবং আপনারা এখানে যারা বসে আছেন, যারা প্রতি মুহূর্তে বুদ্ধি বেঁচে পড়ে রাজ্যের মানুষগুলোকে মানে নতুন করে পথ দেখাচ্ছেন, এই সরকারটাকে চালিয়ে নিয়ে যাচ্ছে, আসলে বুদ্ধিজীবী তারা। আপনাদের বুদ্ধিমত্তার জায়গাটাতে আর একটু স্থান দিয়ে এই রাজ্যটাকে বাঁচানোর কাজটা করবে। কথাগুলো মনে হতে পারে পলিটিক্যাল কথা বলছে, কিন্তু এই আপদটা বিদায় না হলে, রাজ্যটা না বাঁচলে আমরা বাঁচব। যে সময়টুকু আছে আমরা প্রতিজ্ঞা করি নির্ভয়ে আমার আশেপাশের 10টা পরিবারকে আমি প্রভাবিত করব, কেন করাতি না। তারপরে যে লড়াই, সে লড়াইয়ের জন্য আমরা প্রস্তুত হচ্ছি। আমরা জানি যে নতুন সরকার এসে পরে প্রথম আঘাত আমাদের উপরই নেওয়া হবে, হ্যাঁ নামাক, তার জন্য আমরা প্রস্তুত আছি। যারা লড়াই করেন তারা কোনোদিন নতুন লড়াইয়ের ময়দানের জন্য অপ্রস্তুত থাকে না। আপনারা যদি ভাবেন যে মুহূর্তে নেতাজি সুভাষচন্দ্র বসু তার বাড়ি ছেড়ে দিয়ে অজ্ঞাতবাসের উদ্দেশ্যে রওনা দিয়েছিলেন, তিনি একটা সুখের স্বপ্নে মশগুল ছিলেন যে দেশটাকে আপাতত স্বাধীন করি, তারপর আমি প্রধানমন্ত্রী হব, তখন আমার আয়াম আর আয়েসকে দেখে। এই স্বপ্ন তিনি কোনোদিন দেখেন, তারা দেখতে পারেন না। তারা ভাবেন যে দেশটা স্বাধীন হওয়ার পরে আমরা নতুন লড়াই শুরু করতে হবে। আমরাও ভাবি যে বাংলার উপরে এই যে অমাবস্যা রাত্রি, চির অমাবস্যা রাত্রি জাঁকিয়ে বসেছে, আমাদের আকাশের অমাবস্যার চাঁদটাকে একটু ঘুরিয়ে দিয়ে তাকে পূর্ণিমা রাতের বদল করতেই হবে। আসুন আমরা পারব। আপনাদের জিজ্ঞাসা থাকলে পরে সেটা করবেন, এবং লড়াই করার সাথে যে কিছু পাওয়া যায় না। আমি একটা ঘটনার কথা বলি, ওনারাই বলছিলেন আমাদের এখানে প্রত্যেকটা মানে কর্মচারী সংগঠন পলিটিক্যাল দলের অ্যাফিলিয়েটেড, যেটা শুনে ওনারা অবাক হলেন। বলে আমাদের কোনো এরকম নেই। আমরা বললাম আপনি তো আপনারা অনন্য, আর ওই কারণেই তো আপনারা সবকিছু ভোগ করেন, আমরা পাইনি। বললেন যে লাস্ট লোকসভা ইলেকশনে আমরা আমাদের যে দাবি দাওয়া ছিল, সেই দাবি দাওয়া নিয়ে আমরা সমস্ত পলিটিক্যাল পার্টির সাথে কথা বলেছিলাম। তার মধ্যে অখিলেশ যাদবদের সমাজবাদী বলে আমরা সমাজবাদী পার্টিকে সমর্থন করি না, কিন্তু সমাজবাদী পার্টি যেহেতু সমর্থন করলো, আমরা যৌথ প্রেস কনফারেন্স করে আমাদের বললাম যে আমাদের সমস্ত সমর্থন সমাজবাদী পার্টির। ওরা আপনারা লিস্ট মিলিয়ে দেখুন, যে পরিমাণ ভোটে সিটগুলো এদিক ওদিক হয়েছে, ওগুলো আমাদের যখন ব্যালট বক্স খোলা হয়, ওই ব্যালট বক্সের ভোটেই সব উঠে গেছে। তাহলে এটা হচ্ছে কর্মচারীদের সুখ, যে ভাই আমাদের স্বার্থ সুরক্ষিত যে করবে, আমি তার প্রতি আছি। আমাদের কোনো মানে কবির বাণী ছড়ানোর প্রয়োজন নেই, আমরা নিজেরাই কবির হয়ে উঠছি। কবিরের কথা বললাম কারণ এই কেনাবেচা চলছে বাজারে, কে যে কাকে কিনছে আর কে যে কাকে বিক্রি করছে সেটা আমরা কেউ বুঝতে পারছি না। আমরাও কনফিউজ। আমরা বরং নিজের জায়গাতে থাকি, যে আসবে, যাকে আসবে আসুক,
আপাতত এই সরকারকে ভুল করেও একটা ভোট, কথাটা আমার পলিটিক্যাল মনে হতে পারে হোক, কিন্তু আগে এই আপদ বিদায় হোক, আমাদের আকাশ থেকে এই অমাবস্যার চাঁদকে সরাতে হবে, সরুক, তারপরে বাকি আলো আনার কাজটা করছে। ভালো থাকবেন সবাই। যদি কোনো কথা ভুল বলে থাকি তাহলে ক্ষমা করবেন। আর অনেকে হয়তো জিজ্ঞাসা করবেন যে আমাদের গ্রান্টিং এডেড কর্মচারীদের আমাদের বিষয়টা কি হবে। লড়াই করেই যখন এতটা আদায় করে গেছে, বাকিটাও লড়ে আদায় করে নেব। প্রতি মুহূর্তে চক্রান্তের জাল চলছে, দিতে ওটা হবে। সেই কারণেই ওখানে আন্দোলনের ডাক্তার দিয়েছিলাম। আজকে হাইকোর্টের রায়ে কিছু করার নেই, দুর্ভাগ্যবশত। মাঝে মাঝে মানে আমরা চাইবো যে বিচারপতিদেরও বিবেকের উদয় হোক সমাজটাকে সুন্দর করার জন্য। আজকে সেই বিবেক যুক্ত রায় তারা দিতে পারেন, আমরা অসম্মান করছি না তাকে। হাজরা মোড়ে সভা করতে বলেছেন, দেবেন বলেছেন। আমরা জানি যে ওই হাজরা মোড় থেকেই ভবানীপুরবাসীকে আমরা এই দায়িত্বটা দিয়ে আসবো যে এই রাজ্যের যে বিষবৃক্ষ জায়গায় জায়গায় তার বীজ বপন হয়েছে বিগত 15 বছর, সেই বিষবৃক্ষের মূল হচ্ছে ভবানীপুর। ভবানীপুরবাসী সেই বিষবৃক্ষের মূলকে ছেদন করুক, বাকি গাছটাকে টেনে বঙ্গোপসাগরে নিক্ষেপ করার দায়িত্ব বাকি রাজ্যবাসী। সকলে আর আগামী 15 তারিখে শুনানি আছে, আমরা তার জন্য প্রস্তুত হচ্ছি। সমস্ত কিছু দিক থেকেই একটা ইঞ্চি জায়গা দেওয়ার মতো আমরা কোনো কিছু অবকাশ রাখছি না। রূপা 2009-19 নিয়েও আমাদের প্রস্তুতি চলছে। সংগ্রামী যৌথ মঞ্চে রেজিস্ট্রেশন করতে দিচ্ছে না সরকার, আমরা অন্যভাবে সাজাচ্ছি দেশটাকে। সুতরাং নিশ্চিত থাকুন, কর্মচারীদের স্বার্থ রক্ষা করার জন্য যা কিছু করার সমস্ত স্তরের কর্মচারীদের সংগ্রামী যৌথ মঞ্চ করবে। প্রয়োজন শুধু ঐক্যবদ্ধতা, বাকিটা আমরা বুঝতে পারি।